নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ১৩ দিন পরও বিক্ষোভে উত্তাল ভারত। জাতীয় টাস্ক ফোর্স গঠন করবে সুপ্রিম কোর্ট। মমতাকে চাপে ফেলতে টানা কর্মসূচি বিরোধীদের। ইটালির সিসিলিতে বিলাসবহুল প্রমোত্তরী ডুবির ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার। পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ একজন। অভিযান অব্যাহত রেখেছে ডুবুরিরা। পাকিস্তান ফিলিপিন্সের পর এবার থাইল্যান্ডে শনাক্ত হলো এমপক্স। আক্রান্ত ব্যক্তি আফ্রিকান নাগরিক ক্লেড 1 ধরন কিনা নিশ্চিত চলছে পরীক্ষা। দেখছেন শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে এরিন আয়াত। কলকাতায় হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৩ দিনের মতো বিক্ষোভে উত্তাল ভারত। নারী চিকিৎসকের সুরক্ষায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত দিয়েছেন সুপ্রিম কোর্ট। অন্যদিকে মমতা প্রশাসনের ওপর চাপ বাড়ছে, লাগাতার কর্মসূচি দিচ্ছে রাজনৈতিক দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। সল্টলেকের সিবিআই দপ্তরের সামনে থেকে এই মিছিলে ছিলেন কয়েক হাজার চিকিৎসক। টানা ১৩ দিনের মতো এদিনও তারা চিকিৎসা পরিষেবা থেকে বিরত হয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন। মিছিলের গন্তব্য মমতা প্রশাসনের স্বাস্থ্য দপ্তর। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নারী সুরক্ষায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের রায় নিয়েও ছিল মিশ্র প্রতিক্রিয়া। শুধু সেন্ট্রাল ফোর্স দিয়ে এই জিনিস আটকানো যাবে না, গোটা নিরাপত্তা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো উচিত। We want justice, not delayed justice. We want immediate justice. আন্দোলনে নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া তৃণমূল বিরোধী বাম, বিজেপি ও কংগ্রেস। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও নারী চিকিৎসকের ধর্ষক ও খুনিকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে রয়েছে। এমন পরিস্থিতিতে মমতা প্রশাসন বেশ চাপের মুখেই পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। অনেকে বলছেন ২০১১ সাল থেকে ক্ষমতায় থাকা দলটি এত বড় নাগরিক আন্দোলনের মুখোমুখি হয়নি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইরান সঠিক সময়ে ইসরায়েলকে উচিত শিক্ষা দেবে। তেহরানে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস IRGCর মুখপাত্র জেনারেল মোহাম্মদ নাইনি। তিনি আরও জানান, কখন হামলা হবে সেটা ইরান নির্ধারণ করবে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীর ধারণা ইরানের সক্ষমতা কমে গেছে। গত জুলাইয়ে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে নিজ বাসভবনে হত্যা করা হয়। তার মৃত্যুর দায় তেল আবিবের ওপর চাপায় তেহরান। এরপর প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর মাসখানেক পেরিয়ে গেলেও ইসরায়েলে এখনও হামলা চালায়নি ইরান। এতে ইসরায়েলের মন্ত্রিসভা মনে করেছে তেহরানের সক্ষমতা অনেকটাই কমে গেছে। যদিও ইসরায়েলে হামলা না চালাতে অনুরোধ কিংবা হুমকি কোনো কিছুই বাদ দেয়নি যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এবার সব শঙ্কা উড়িয়ে দিয়ে আবারও ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিল ইরান। স্থানীয় সময় মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস IRGCর মুখপাত্র জেনারেল মোহাম্মদ নাইনি বলেন, ইরান সঠিক সময় ইসরায়েলকে উচিত শিক্ষা দেবে। তিনি আরও জানান, কখন হামলা হবে সেটা ইরান নির্ধারণ করবে। জায়নাবাদীরা ইরানের হামলার ভয়ে অপেক্ষা করতে থাকুক। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ত আশঙ্কা প্রকাশ করে বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা আরও বেড়ে যাবে। সেই সঙ্গে এই পরিস্থিতির জন্য নেতানিয়াহুকে দায়ী করেন তিনি। অন্যদিকে IRGCর সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাই বলেন, ইসরায়েলকে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা দেয়া হবে। ইরান অবশ্যই হিসেব নিকেশ করে হামলা চালাবে। তিনি আরও বলেন, সবকিছু পর্যালোচনা করে তারা সিদ্ধান্তে পৌঁছেছেন ইসরায়েলি শাসক নেতানিয়াহুকে ছাড় দেয়া হবে না। নাদিম মারজান, সময় সংবাদ। আস্থা ভোটে জয়ী হয়ে ইরানের মন্ত্রিসভায় জায়গা পেলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাছাই করা 19 মন্ত্রী। নতুন মন্ত্রীদের অনুমোদনও দিয়েছে দেশটির পার্লামেন্টও। পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন পশ্চিমা ঘেঁষা হিসেবে পরিচিত আব্বাস আরাকচি। ইরানের নতুন মন্ত্রিসভায় কারা আসছেন তা নিয়ে কয়েকদিন ধরেই চলছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে স্থানীয় সময় বুধবার পার্লামেন্টের আস্থা ভোটে জয়ী হলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাছাইকৃত 19 জন মন্ত্রী। নতুন মন্ত্রীদের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। ভোটের আগে ঐক্য ও সংহতির আহ্বান জানিয়ে মনোনীত প্রার্থীদের অনুমোদন দেওয়ার আহ্বান জানান পেজেশকিয়ান।
আমরা হয়তোবা এই মুহূর্তে কিছুটা দুর্বল, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হই এবং বিশেষজ্ঞদের আমাদের দলে যুক্ত করি, তাহলে এমন কোনো সমস্যাই নেই যা মোকাবেলা করতে পারবো না। 2001 সালের পর এবারই প্রথম প্রেসিডেন্টের মন্ত্রিসভার সবাইকে অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট। এদিকে নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন আব্বাস আরাকচি। পার্লামেন্টে 247 ভোট পেয়ে উতরে যান তিনি। এর আগে হাসান রুহানির সরকারের সময় অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 61 বছর বয়সী এই নেতা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 2013 থেকে 2021 সাল পর্যন্ত তেহরান এবং বিশ্বশক্তির মধ্যে পারমাণবিক চুক্তি আলোচনায় প্রধান আলোচক হিসেবে কাজ করেন আব্বাস আরাকচি। পার্লামেন্টে সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে 231টি ভোট পেয়েছেন মিসেস ফারজানে সাদেক মালভাজার্ড। তিনি দেশটির দ্বিতীয় নারী মন্ত্রী। 1979 সালে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম নারী হিসেবে 2009 সালে মন্ত্রিত্ব পান মারিজেহ ওয়াহিদ দাস্তাজেরদি। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইতালির সিসিলিতে বিলাসবহুল প্রমোত্তরে ডুবির ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্যাপক তল্লাশির পর বুধবার ডুবুরিরা মরদেহের সন্ধান পায়, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এখনও নিখোঁজ রয়েছেন একজন, তার সন্ধানে উদ্ধার কাজ চলছে। এর আগে সোমবার 56 মিটার লম্বা বিলাসবহুল প্রমোত্তরিটি ঝড়ের কবলে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এতে থাকা 22 জন আরোহীর মধ্যে ছিলেন ব্রিটিশ ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ ও তার মেয়ে। আরোহীরা সবাই ব্রিটিশ, মার্কিন ও কানাডিয়ান নাগরিক বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ইসরায়েলি কনসুলেটের বাইরে দেশটির পুলিশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের ভেন্যু থেকে প্রায় 3 কিলোমিটার দূরে বিক্ষোভ হয়। ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে মনোনীত করায় বিক্ষুব্ধ আচরণ করে তারা। এ সময় বিক্ষোভকারীদের দমাতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এছাড়া কয়েকজনকে গ্রেফতারও করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটদের জাতীয় সম্মেলনের 3য় দিনের আয়োজন চলছে। এদিন বক্তব্য রাখেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। নিজের বক্তব্যে দলীয় মনোনয়ন গ্রহণ করবেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালস। সোমবার শুরু হওয়া ডেমোক্রেটদের জাতীয় সম্মেলনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কামালা। শুক্রবার শেষ হবে এই সম্মেলন। এদিকে নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মিশিগানে প্রচারণায় গিয়ে নিরাপদ যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। দেশটিতে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনার কথা উল্লেখ করে তিনি বলেন, কামালা হ্যারিস ক্ষমতা এলে যুক্তরাষ্ট্রে আবারও বিশৃঙ্খলা ও ধ্বংস দেখবে মার্কিনরা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রচারণার মাঠে ট্রাম্প কামালার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মার্কিন ভাইস প্রেসিডেন্টকে টেক্কা দিতে আটঘাট বেঁধে জোর প্রচারণায় নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে মঙ্গলবার মিশিগানে যান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের প্রচারণা মানেই যেন কামালা হ্যারিসকে ব্যঙ্গ বিদ্রুপ করা। এদিনও কামালাকে এক হাত নিতে ছাড়েননি ট্রাম্প। মিশিগানে গিয়ে যুক্তরাষ্ট্রকে নিরাপদ করার প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কামালা হ্যারিস ক্ষমতায় এলে মার্কিনরা আবারও বিশৃঙ্খলা, অপরাধমূলক কর্মকাণ্ড ও ধ্বংসের সাক্ষী হবে। এ সময় একটি পরিসংখ্যান তুলে ধরে ট্রাম্প অভিযোগ করেন, দায়িত্ব নেয়ার পর 43% অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন কামালা হ্যারিস। রিপাবলিকানরা হোয়াইট হাউসে ফিরে গেলে যুক্তরাষ্ট্রে আবারও শান্তি শৃঙ্খলা ফিরে আসবে উল্লেখ করে ট্রাম্প বলেন, মার্কিনরা এমন যুক্তরাষ্ট্র দেখবে যা আগে কখনো দেখেনি। এবার নিজের সাবেক মুখপাত্র স্টিফানা গ্রিশামের সমালোচনার মুখে পড়লেন ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে ট্রাম্পের বিরুদ্ধে স্টিফানা অভিযোগ করে বলেন, ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের বেসমেন্টের বাসিন্দা বলে উপহাস করেন। ট্রাম্পের কোনো সহানুভূতি, নৈতিকতা নেই বলেও সমালোচনা করেন স্টিফানা। বর্তমানে তিনি কামালা হ্যারিসকে সমর্থন করছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারী বর্ষণে বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। এতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বাস্তুহারা হয়ে পড়েছেন শত শত মানুষ। ভারতের ত্রিপুরায় বন্যায় এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে।
ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার বাসিন্দা। এদিকে চীনের হুয়ান ও লিয়াওনিং প্রদেশেও দেখা দিয়েছে বন্যা। এখন পর্যন্ত দেশটিতে 7,000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ভিটে মাটি ছাড়া হয়েছেন 300 জন। ফুলে ফেপে উঠেছে নদী, পানি উপচে উঠছে রাস্তায়, বাড়িঘর ডুবে যাওয়ায় দিশেহারা বাসিন্দারা। এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অনেকে। এমন দৃশ্য চীনের হুনান প্রদেশের। ভারী বৃষ্টিতে বন্যার ভয়াবহতা বেড়েই চলেছে, পাল্লা দিয়ে বাড়ছে ভূমিধসও। টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এখানকার জনপদ। গণমাধ্যম জানায় স্থানীয় সময় সোমবার অতিবৃষ্টি ও বন্যায় অন্তত 50 জনের মৃত্যু ও 15 জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। টাইফুন গায়ামির প্রভাবে জুলাই থেকেই প্রদেশটিতে বন্যা ও ভূমিধস চলছে। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের উত্তরাঞ্চলের লিয়াওনিং প্রদেশও। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বাস্তুহারা হয়ে পড়েছেন প্রায় 300 মানুষ। স্থানীয় গণমাধ্যম জানায় অন্তত 7,000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুর্গতদের উদ্ধারে এখনও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে 48 ঘন্টার টানা বৃষ্টিতে ভারতের ত্রিপুরা রাজ্যেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির হাজার হাজার বাসিন্দা। দেশটির গণমাধ্যম জানায় রাজ্যটির বিভিন্ন স্থানে বন্যার্তদের জন্য প্রায় 183টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এবার জেনে নেব বাংলাদেশের বন্যার খবর। কুমিল্লায় টানা 3 দিনের বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা থেকে ঢলের পানি নামায় বেড়েছে গোমতীর পানি। গতকাল রাত পর্যন্ত পানি বিপদসীমার 50 থেকে 60 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। যাচ্ছি তার কাছে। ইশতিয়াক, টানা বৃষ্টি এবং ভারত থেকে যে নামা ঢল, সেই নামা ঢলের কারণে কিন্তু গোমতী নদীর যে পানি, সেই পানি কিন্তু একেবারে বিপদ সীমা কিন্তু পার হয়ে গিয়েছে। এবং আমি কিন্তু জানিয়ে রাখতে চাই যে গোমতী নদীর পানি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তার পাশাপাশি যে যদি বলি যে বিপদ সীমা, সেই বিপদ সীমা কিন্তু একেবারে অতিক্রম করেছে। আমরা কথা বলেছিলাম, তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাত পর্যন্ত যে গোমতী নদীর যে পানি, সেটা কিন্তু আপনার বিপদ সীমা পার হয়ে প্রায় 50 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা কিন্তু একেবারে গোমতীর যে চরগুলো রয়েছে, সেই চরগুলো কিন্তু ইতিমধ্যে একেবারে পানির নিচে চলে গিয়েছে। এবং বিশেষ করে যারা গোমতীর চরে বসবাস করে, যদি বলতে যে 80 থেকে 90টি পরিবার একেবারে পানির তলে চলে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি যদি বলতে যায় যে বিগত 24 ঘন্টায় 188 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি আবহাওয়া অফিস থেকে। তার পাশাপাশি যে গত 3 দিনের একটানা যে বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু 600 মিলিমিটারের বেশি তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে একটা কিছু জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন গ্রাম এবং বিশেষ করে বুড়িচং উপজেলার যে কিছু গ্রাম রয়েছে, এই গ্রামগুলো কিন্তু একেবারে তলিয়ে গিয়েছে। আমরা দেখেছি একেবারে সরজমিনে গিয়ে আমরা দেখেছি, বিশেষ করে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের যে কিং বাজেহুড়া গ্রামটি, সেখানে প্রায় 400 পরিবার কিন্তু বসবাস করে এবং সেই গ্রামটি কিন্তু গতকাল বিকালবেলা একেবারে তলিয়ে যায় পানিতে এবং 400 পরিবার একেবারে গৃহবন্দী হয়ে যায়। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যেহেতু 400 পরিবারের মধ্যে বেশিরভাগ রিপোর্ট এবং তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং সেক্ষেত্রে প্রায় 1600 শতক জমি একেবারে পানিতে তলিয়ে গিয়েছে। তার পাশাপাশি বিভিন্ন যে মাছের প্রজেক্ট থেকে শুরু করে গরুর ফার্ম, মুরগির যে ফার্মগুলো রয়েছে, সেগুলোও কিন্তু একেবারে তলিয়ে গিয়েছে। এবং আমাকে তারা বলছে যে বিশেষ করে যারা বৃদ্ধ রয়েছে অথবা যারা অসুস্থ রয়েছে, তারা একেবারে ঘরের মধ্যে আটকে রয়েছে এবং তারা কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছে না এবং তাদের যে খাবার বিষয়টা, সেটাও কিন্তু নিশ্চিত না। বলতে গেলে যে তারা একেবারে ঘরবন্দি হয়ে আছে এবং পানি কিন্তু নামার কোনো নামে নিচ্ছে না। তার পাশাপাশি যে উপজেলা প্রশাসন থেকে তারা বলছে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। তার পাশাপাশি যে জনপ্রতিনিধিরা রয়েছে, তারাও কিন্তু এই যে ঘরে আটকে থাকা যে মানুষগুলো রয়েছে, তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দিতে পারছে না বলে আমাদের তারা নিশ্চিত করেছে। এবং প্রায় বলা যায় একেবারে 5000-এর মতো মানুষ এই যে বুড়িচং উপজেলার যে ময়নামতি ইউনিয়নের যে গ্রামটি, তারা কিন্তু একেবারে ঘরে বসে আছে এবং সেখানে কোনো আশ্রয় কেন্দ্র না থাকার কারণে তারা কিন্তু বিপদে এখনও পর্যন্ত বসে আছে। তারা কিন্তু এখন পর্যন্ত নিরাপদ না। সেই কথা বলতে গেলে বলা যায় যে এই আশ্রয় কেন্দ্র না থাকার কারণে এবং উপজেলা যে আছে, উপজেলা প্রশাসন থেকে কোনো ধরনের সহায়তা না থাকার কারণে যারা ঘরে আটকে রয়েছে, অর্থাৎ যারা এই যে পানিতে চলে গেছে যে গ্রামটি, সেই গ্রামের যে মানুষগুলা, তারা কিন্তু ব্যাপকভাবে
কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার পাশাপাশি গোমতী চরের প্রায় ৮০টি পরিবার আজকে কিন্তু একেবারে পানির নিচে চলে গেছে। তাছাড়া বুড়িচং, মুরাদনগর, নাঙ্গলকোট, চৌদ্দগ্রামে বেশ কিছু উপজেলায় কিন্তু বন্যা দেখা দিয়েছে, অর্থাৎ পানি কিন্তু একেবারে গ্রামে প্রবেশ করেছে এবং পুরো গ্রাম জুড়ে কিন্তু পানি তলিয়ে গিয়েছে। এবং বিশেষ করে তাদের যে খাবার ব্যবস্থা বলেন বা ওষুধের ব্যবস্থা সেটা কিন্তু নেই বললে চলে। একেবারে ঘরে আটকে রয়েছে সেই সব পরিবারগুলো। তার পাশাপাশি বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দেখেছি চৌদ্দগ্রাম উপজেলার যে সেখানে কিন্তু একটি গ্রামের অর্থাৎ একটি মুরগির ফার্মে প্রায় 500 মুরগি মারা গিয়েছে পানি ঢুকে। অর্থাৎ সেখানে পানি ঢুকে যে ফার্ম চলে যাওয়ার কারণে সেখানে যে মুরগিগুলো রয়েছিল সেই মুরগিগুলো কিন্তু মারা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি কিন্তু বিপদে পরিণত হয়েছে। এবং গোমতী নদীর যে পানি সে পানি বিপদসীমার অনেকটাই উপরে, সেটা বলতে 50 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত বিপদসীমার উপরে দাঁড়িয়েছে। এবং পানি বলা যায় একেবারে বাঁধের সাথে ছুঁই অবস্থা। এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এবং বিশেষ করে যে গোমতী চরের যে বাঁধ, সেই বাঁধও কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে বিশেষ করে যারা এলাকাবাসী রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে গোমতী নদীর বাঁধের সাথে, তারা কিন্তু বলছে যে তারা নিজেরাই হচ্ছে এই কাজগুলো করছে, বেড়িবাঁধগুলো হচ্ছে তারা নিজেরাই পুনর্নির্মাণ করছে যাতে করে পানি এলাকায় প্রবেশ করতে না পারে। এবং বিশেষ করে তারা বস্তার মধ্যে মাটি ঢুকিয়ে সেই গোমতীর যে বেড়িবাঁধগুলো সেটা কিন্তু পুনর্নির্মাণ করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এবং গতকাল আমরা দেখেছি যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, গোমতী নদীর পানি অনেকটাই বেড়ে গিয়েছে এবং লোকালয়ে পানি প্রবেশ করছে। সেই কারণে যারা সাধারণ জনগণ তারা কিন্তু সারা রাত আতঙ্কে ছিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কুমিল্লা থেকে। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা থেকে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট প্রতিযোগিতার শিরোপা জিতলেন নাসরিন সুলতানা কুইন। বিশ্বের 61টি দেশকে পেছনে ফেলে খেতাব অর্জন বাংলাদেশি প্রতিযোগীর। পাকিস্তানে আন্দোলনের মধ্যেই তোষাখানা সংক্রান্ত নতুন একটি মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির 15 দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির একটি আদালত। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে শুনানি নিয়ে দুর্নীতি বিরোধী বিশেষ আদালতের বিচারক নাসির জাভেদ রানা এই রিমান্ড মঞ্জুর করেন। আগামী 2 সেপ্টেম্বর ইমরান খান ও তার স্ত্রীকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ইদ্যত মামলায় ইমরান খান ও তার স্ত্রীকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত খালাস দেওয়ার পরপরই তাদের বিরুদ্ধে নতুন করে এই তোষাখানা মামলা করা হয়। আফগানিস্তানে দাড়ি না থাকার কারণে 280 জনেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্যকে বরখাস্ত করেছে দেশটির শাসক গোষ্ঠী তালেবানের নৈতিকতা মন্ত্রণালয়। এছাড়াও গত বছর অনৈতিক কাজের জন্য প্রায় 13,000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে বলে জানা গেছে। 2021 সালের আগস্টে মার্কিন সেনাদের হটিয়ে আফগানিস্তানের শাসনভার নেয় তালেবান। এরপর থেকেই একের পর এক বিধিনিষেধ আরোপ করে শাসক গোষ্ঠী। বিধিনিষেধের বেড়াজালে স্বাভাবিক জীবনযাপন অনেকটাই স্থবির হয়ে পড়ে বলে অভিযোগ অনেকের। বিশেষ করে নারীদের শিক্ষা ও তাদের চলাফেরার ক্ষেত্রে এসব নিষেধাজ্ঞা ছিল সবচেয়ে বেশি দৃশ্যমান। আন্তর্জাতিক মহলে বারবার নিন্দা কুড়ালেও তার তোয়াক্কা করেনি গোষ্ঠীটি। এবার নতুন এক সিদ্ধান্তের জন্য সমালোচনার কাঠগড়ায় তালেবান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দাড়ি না রাখায় 280 জনেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্যকে বহিষ্কার করেছে তালেবান সরকারের নৈতিকতা মন্ত্রণালয়। 2021 সালে ক্ষমতা দখলের পর এই মন্ত্রণালয় গঠন করে তারা। মন্ত্রণালয়টি জানায়, ইসলামিক আইনের ব্যাখ্যা মেনে দাড়ি না রাখায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এর আগেও দেশটিতে গেল বছর অনৈতিক কাজের জন্য 13,000 মানুষকে আটক করা হয়েছিল, এমনটাই জানিয়েছে দেশটির নৈতিকতা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে ঠিক কী কারণে তাদের আটক করা হয় তা পরিষ্কার করা হয়নি। আটককৃতদের অর্ধেককে 24 ঘন্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয় বলেও জানানো হয়। এছাড়াও গত 1 বছরে বাদ্যযন্ত্র ধ্বংস ও নারীদের ওপর নানা নিষেধাজ্ঞা দেওয়া হয়। কাকুলি আক্তার, সময় সংবাদ।
চীনের রাজধানী বেইজিংয়ে ইউয়ান্টান পার্কে উদ্বোধনী অনুষ্ঠান হলো রোবট প্লাস গার্ডেনের। এই পার্কের বিশেষত্ব হলো পার্কটির সব কার্যক্রম পরিচালিত হয় রোবটের মাধ্যমে। কর্তৃপক্ষ জানায় এবছর এপ্রিল মাস থেকে শুরু করে এই পর্যন্ত 17টি রোবটকে পার্কে কাজের জন্য নামানো হয়। মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, পানি থেকে উদ্ধারের কাজ, গাছপালা পরিচর্যা এবং পার্কের সার্বিক রক্ষণাবেক্ষণের কাজগুলো এই বিশেষ ধরনের রোবটগুলোই করে থাকে। প্রাকৃতিক একটি পার্কে নির্দ্বিধায় চলছে রোবট। কমলা রঙের ছোট আকারের একটি রোবটকে আবার দেখা যাচ্ছে পানিতে ভেসে বেড়াতে। আরেকটি রোবট যেন মাত্র পানির ভেতরে জমে থাকা শ্যাওলাগুলো পরীক্ষা করে আনলো। নীল রঙের একটি রোবট ব্যস্ত পার্কের গাছপালাগুলোতে পানি ছেটাতে। ভিন্নধর্মী এমন দৃশ্যের দেখা মিলেছে চীনের রাজধানী বেইজিংয়ের ইউয়ান্টান পার্কে। নিজস্ব কাজে ব্যস্ত রোবটগুলো মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, পানিতে ডুবে গেলে উদ্ধারের কাজ, গাছপালা পরিচর্যা এবং পার্কের সার্বিক রক্ষণাবেক্ষণের কাজ এই বিশেষ ধরনের রোবটগুলো করে থাকে। কর্তৃপক্ষ জানায় এবছর এপ্রিল মাস থেকে শুরু করে এই পর্যন্ত মোট 17টি রোবটকে পার্কে কাজের জন্য নামানো হয়। রিমোট কন্ট্রোলে পরিচালিত হয় বিশেষ ধরনের এই রোবটগুলো। স্থানীয় সময় মঙ্গলবার ইউয়ান্টান পার্কে উদ্বোধনী অনুষ্ঠান হলো রোবট প্লাস গার্ডেনের। পার্কের গাছপালাগুলোকে সতেজ রাখতে রোবটগুলো জীবাণুমুক্তকরণ থেকে শুরু করে ধুলো অপসারণ সবকিছুই করে থাকে। পানিতে চলাচলকারী 26 কিলোগ্রাম ওজনের রোবটটি যে কোনো ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম। এটি প্রায় 500 মিটার দূর পর্যন্ত খুব দ্রুত সাঁতার কাটতে পারে। রোবটগুলো প্রায় 6 থেকে 8 মিটার পর্যন্ত পানি ছেটাতে সক্ষম। ভবিষ্যতে বেইজিং আরও রোবট চালিত জিনিসপত্র বাজারে আনার পরিকল্পনা করছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পর্দা নামল বিশ্বের অন্যতম বৃহৎ ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলার। স্থানীয় সময় বুধবার বিকেলে আনুষ্ঠানিক সফর সমাপ্তি হয় 3 দিন ব্যাপী এই মেলার। বিশ্বের অন্যতম বৃহত্তম এই টেক্সটাইল ট্রেড ফেয়ারের শেষ দিনেও ছিল দর্শনার্থীদের ভিড়, সাড়া পেয়ে বাংলাদেশি ব্যবসায়ীরাও। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। গেল 3 দিন স্বাগতিক যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের 29 দেশের প্রায় 25,000 দর্শনার্থীর পদচারণায় মুখরিত ছিল লাস ভেগাস কনভেনশন সেন্টারের মেলা প্রাঙ্গণ। একযোগে ওয়েস্ট, সাউথ ও সেন্ট্রাল লাস ভেগাস কনভেনশন সেন্টারে সফলভাবে সমাপ্ত হয় বিশ্ব ব্যবসা বাণিজ্যের মহামিলন মেলা। শেষ দিন স্থানীয় সময় বুধবারও বিভিন্ন দেশের ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের ভিড় ছিল লক্ষণীয়। এতে ব্যাপক সাড়া পেয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরাও। আমরা ভালো সাড়া পেয়েছি এবং আশা করছি আমাদের নতুন গভর্নমেন্ট আমাদেরকে আরও বেশি এক্সিবিশন করার জন্য, সারা পৃথিবীর সাথে লিঙ্ক আপ করার জন্য সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা করছি। এবং আমরা খুব ভালো করেছি এবার সকলেই, এবং ফিউচারও ভালো করবো বলে আশা করছি। বাংলাদেশের ইকোনমিক্যাল গ্রোথের জন্য আমাদেরকে সারা ওয়ার্ল্ডের সাথে আরও বেশি এক্সিবিশন করার সহযোগিতা কামনা করছি বাংলাদেশ নতুন গভর্নমেন্ট থেকে। বছরে 2 বার হয়, আগস্ট অ্যান্ড ফেব্রুয়ারি। সো আমরা চাবো যে আমরা ফেব্রুয়ারিতেও আসবো, বাট আমাদের রিকোয়েস্ট হচ্ছে যেন ইপিবি আমাদেরকে সাবসিডারি দেয়, কারণ এখন সাবসিডারি ছাড়া প্রত্যেক চায়না সাবসিডারি দিচ্ছে, ইন্ডিয়া সাবসিডারি দিচ্ছে। বাইং হাউসগুলোকে আরও সরকারি সহায়তার দাবি মেলায় আগত ব্যবসায়ীদের। গার্মেন্ট ইন্ডাস্ট্রি যারা আছে তাদের একটা সমন্বয়ের একটা অভাব আছে। এই সমন্বয়ের অভাবের কারণে কিন্তু আমরা আমাদের এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে দিচ্ছি। সো আমরা জানি যে আমাদের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রির চালিকা শক্তিগুলি হচ্ছে বাইং হাউস। সো আমাদের গভর্নমেন্টের কিন্তু অবশ্যই বাইং হাউসগুলির দিকে মনোযোগ দিতে হবে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধার দিকে টেক কেয়ার করতে হবে, তাহলে কিন্তু আমরা আরও অনেক ভালো করতে পারবো। লাস ভেগাসে বছরে 2 বার এ বাণিজ্য মেলা হলেও বাংলাদেশ অংশ নেয় শুধু আগস্টের মেলায়। আগামীতে 2 মেলাতেই বাংলাদেশ যাতে অংশ নিতে পারে সে ব্যবস্থার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্রাজিল, তারপরে মেক্সিকো, তারপরে ইউকে এবং ইউরোপের থেকেও এখানে আসে। এখানে আসার অনেকগুলো কারণ আছে, নট অনলি যে শুধু এখানে কাস্টমার সোর্সিং তাই না, এখানে সাথে সাথে ফ্যাশন, ডিজাইন সব কিছু সোর্সিং হয়। এখানে বায়ারদের এক সাইডে আপনার মেলা হচ্ছে, আর এক সাইডে সোর্সিংয়ের মেলা হচ্ছে। বায়াররা ওই সোর্সিং ওইখান থেকে আসে আমাদের কেন সোর্সিং করতে। এটা খুবই ফ্রুটফুল মেলা। আমরা চাই যে বাংলাদেশের যে কয়েকজন স্যুট ফ্যাক্টরি আছে, বাংলাদেশে 5টা ফ্যাক্টরি আছে, আমরা এটাকে সারা বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।
এবং শার্ট ফ্যাক্টরির যে ফ্যাসিলিটিসগুলো আমাদের দেশে আছে, আমরা চাই এক্সপেন্সিভ প্রোডাক্টটা, নামটা, ভ্যালুয়েটেড প্রোডাক্টটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। আমরা ইপিবির তরফ থেকে চাইব, সরকারের কাছ থেকে কিছু জিনিস চাইব যে আমাদের আরও কিছু ফ্যাসিলিটাইজ করা যায় কিনা, যেমন চায়নাতে সাবসিডাইজ করে, ভিয়েতনাম সাবসিডাইজ করে, তো আমাদেরকে সাবসিডাইজের কোনো প্রসিডিওর করা যায় কিনা এবং ব্র্যান্ডিংয়ের জন্য আরও লোকেটিভ স্থানে আমাদেরকে দেয়া যায় কিনা। সো এগুলো যদি বিবেচনা করা যায়, আমরা নিশ্চিত বাংলাদেশের ইকোনমিতে অনেক বড় অবদান রাখতে পারবো। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি। গতকাল যা পেয়েছিলাম তার চাষকে আজকে আলহামদুলিল্লাহ আরও অনেক বেশি পাচ্ছি। এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে সম্ভাবনা আরএমজি সেক্টর, এটাকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং আমাদের যে স্টেট অফ দ্য আর্ট কোয়ালিটি আমাদের গার্মেন্টস সেক্টরে, এটা যেন সারা ওয়ার্ল্ডে আমরা এক্সপোর্ট করে অনেক বেশি রেমিটেন্স আমাদের দেশের জন্য আনতে পারি এবং আমাদের অর্থনীতিকে আমরা একটা স্বনির্ভর অর্থনীতি পথে আমরা যেন খুব দ্রুত এগিয়ে যেতে পারি। গেল সোমবার সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বাংলাদেশ থেকে 29 ব্যবসা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। নানা উৎসব মুখর পরিবেশে শেষ হলো এবারের বাণিজ্য মেলা। এই লাস ভেগাসে 2025 সালের 10 ফেব্রুয়ারি আবার বসবে বিশ্ব বাণিজ্যের এ আসর। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস কনভেনশন সেন্টার, যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট প্রতিযোগিতার শিরোপা জিতেছেন বাংলাদেশের নাসরিন সুলতানা কুইন। বিশ্বের 61টি দেশের 100 জন সুন্দরীকে পেছনে ফেলে এই খেতাব অর্জন করেন তিনি। বলেন আগামীতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করতে চান। এদিকে নারীদের সচেতনতার বৃদ্ধি ও তাদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে প্রতি বছর এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট সুন্দরী প্রতিযোগিতায় সেরাদের মুকুট জিতেছেন বাংলাদেশি নাসরিন সুলতানা কুইন। সম্প্রতি দেশটির রাস আল খাইমায় সমুদ্র সৈকতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের 61টি দেশের 100 জন সুন্দরীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন তিনি। অনলাইন ভোটিং পদ্ধতিতে এই প্রতিযোগিতায় 59,000 ভোট পান নাসরিন। প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় রানার আপের ভোটের ব্যবধান ছিল প্রায় 30,000। প্রথম রানার আপ নির্বাচিত হয়েছে কানাডার পাওয়ান দ্বীপ ভাতরা ও পাকিস্তানের রোদ দাউদ। সেরা সুন্দরীর মুকুট জয়ের পর ফিরোজপুরের মেয়ে নাসরিন সুলতানা কুইন জানান আগামীতে সুবিধাবঞ্চিত শিশু ও প্রাণী সেবায় নিজেকে সম্পৃক্ত রাখতে চান তিনি। যারা ছিল বিউটি কন্টেস্ট্যান্ট সবাই খুবই এক্সিলেন্ট ছিল। আমি চাই যে ওয়ার্ল্ডের প্রতিটা জায়গায় প্রতিটা দেশে একটা করে হাসপাতাল হোক যেখানে অ্যানিমালরা সিক হলে পশু পাখিদের বিনা টাকায় চিকিৎসা দেওয়া যাবে। গেল 6 মাস গ্রুমিং এর মাধ্যমে নিজেদের প্রস্তুত করেন অংশগ্রহণকারী 100 জন প্রতিযোগী। দেয়া হয় শুদ্ধ উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গি, সাবলীল উপস্থাপনা, সামাজিক কার্যক্রম, ইংরেজিতে দক্ষতা সহ নানা ধরনের প্রশিক্ষণ। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই মিস অ্যান্ড মিসেস মিডল ইস্ট প্রতিযোগিতার আয়োজক রাশিয়া ভিত্তিক কোম্পানি ডিএলকে গ্রুপ। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ইংল্যান্ডের গেল মৌসুমে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফিল ফোডেন। ইংলিশ ফুটবলারদের সংগঠন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন PF এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন ম্যান সিটির এই ফরওয়ার্ড। গেল মৌসুম দুর্দান্ত কাটিয়েছেন ফিল ফোডেন। সিটিজেনরা টানা 4র্থ শিরোপা জয়ের পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিজে করেছেন 19 গোল, এছাড়াও আছে 8টি অ্যাসিস্ট। যার স্বীকৃতি হিসেবে PFA পুরস্কার জেতেন ফোডেন। এছাড়াও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিচারেও সেরা ফুটবলার হয়েছেন তিনি। এদিকে PFA সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন কোল পালমার। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। ইটালির সিসিলিতে বিলাসবহুল প্রমোত্তরী ডুবির ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার, পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ 1 জন, অভিযান অব্যাহত রেখেছে ডুবুরিরা। এবং ভারতের ত্রিপুরায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃতের সংখ্যা বেড়ে 10, ঘরছাড়া 34,000-এর বেশি মানুষ। তলিয়ে গেছে চীনের হুনান ও লিয়াওনিং প্রদেশ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়ের।